এইচএসসি 2025 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা দেখো যে 2024 সালে যখন পরীক্ষা হয় তো তখন এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল। তো এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছিল। এবং এটার যে ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা হচ্ছে কি, এখানে কি বলছে, একটি কাল্পনিক ট্রেনের ভর 500 টন এবং এত দ্রুতিতে স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপল 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। আমাদের বলছে কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবো কিনা। দৈর্ঘ্যের পরিবর্তন, তো আমরা জানি আধুনিক পদার্থবিজ্ঞানে একটা টপিক আছে দৈর্ঘ্য সংকোচন। তো সেই টপিকটা থেকে কিন্তু এই প্রশ্নটা দিছে। তার মানে আধুনিক পদার্থবিজ্ঞানের দৈর্ঘ্য সংকোচন এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এটা যে শুধুমাত্র দিনাজপুর বোর্ড 2024-এই দিচ্ছে এমন না, আরও কয়েকটা জায়গায় দিছে। আমি শুধু একটা দেখাইলাম তোমাদের। তো 2023 সালের একটা প্রশ্ন যদি তোমাদের আমি দেখাই, 2023 সালের, এটা দেখো এটা কোথায় আসছে 2023 সালে। এটা হচ্ছে আরবি 2023, রাজশাহী বোর্ড 2023 সালেও একই ধরনের একটা কোশ্চেন আসছে। এটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে এইখানেও আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমাদের দৈর্ঘ্য সংকোচন থেকে অঙ্ক আসছে। দৈর্ঘ্য সংকোচন সেই টপিকটা থেকে অঙ্ক আসছে। তার মানে কি, দৈর্ঘ্য সংকোচন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই টপিকটা নিয়েই আজকে আলোচনা করব, দৈর্ঘ্য সংকোচন কি। আমরা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। তো দৈর্ঘ্য সংকোচনের আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² বাই c²। এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² বাই c²। এখানে এল কি? এল হচ্ছে গতিশীল। এল হচ্ছে কি? গতিশীল বা পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। সাপেক্ষে গতিশীল এমন যেই লেন্থ সেটাই হচ্ছে এল। আর এল নট কি? এল নট হচ্ছে গতিশীল না, স্থির, বা নিজের সাপেক্ষে নিজে মাপা। নিজের সাপেক্ষে নিজে মাপা আর কি। নিজের সাপেক্ষে নিজে, নিজের সাপেক্ষে নিজে মাপা। আর ভি হচ্ছে, তো ভি হচ্ছে বেগ, আর সি হচ্ছে কি? সি হচ্ছে কি? আলোর বেগ, তাই না? তো এই কয়েকটা জিনিস আমরা মোটামুটি সবাই জানি। তো এখানে ব্যাপারটা কি, কোনো একটা বস্তুকে যদি আমরা আলোর বেগের কাছাকাছি, আলোর বেগ হচ্ছে সি, তো আলোর বেগের কাছাকাছি হইতে পারে 0.7 সি, 0.6 সি, এরকম যদি আলোর বেগের কাছাকাছি কোনো একটা বস্তুকে আমরা মানে গতিশীল করি, তাহলে তার লেন্থ কি হবে? মনে করো এটা আমার কাছে একটা কি আছে, একটা পেন্সিল। পেন্সিল 10 সেন্টিমিটার, আমার সাপেক্ষে 10 সেন্টিমিটার, মানে আমি মাপতেছি আমার হাতে ধরা পেন্সিলটা। তাহলে আমার সাপেক্ষে এই পেন্সিলটা কি স্থির? তাহলে আমার সাপেক্ষে যদি স্থির হয় তাহলে এল নট কত হবে? এল নট হচ্ছে 10। তো এটাকে যদি আমরা মনে করো 0.6 সি বেগে বেগপ্রাপ্ত করলাম, ঠিক আছে? 0.6 সি একটা ট্রেনে এই বস্তুটাকে আমি উঠাইলাম। তো এই বস্তুটা 0.6 সি বেগে চলা একটা ট্রেনের উপরে আছে, আর আমি ট্রেন থেকে বাইরে দাঁড়ায় আছি। বাইরে দাঁড়ায় আমি যখন এই বস্তুটাকে দেখব, তখন কি এই বস্তুটা গতিশীল? আমার সাপেক্ষে তো গতিশীল। তো আমার সাপেক্ষে যদি গতিশীল হয়, তখন আমি যেটা মাপবো বা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এল। তো এলটা এই এল নট থেকে অবশ্যই কমে যাবে, কারণ কি, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন মানে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকোচন হয় বলে মনে হবে। তো গতিশীল অবস্থা কোনটা? এল। তাহলে এটা হচ্ছে কমে যাবে, এল নটটা হচ্ছে বড় মনে হবে। এটাই হচ্ছে, এতটুকুই থিওরি যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা এই রিলেটেড সব টাইপের ম্যাথ করতে পারবো। এবং এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? তো এটার নর্মাল অবস্থায় 10 সেন্টিমিটার এটার দৈর্ঘ্য, কিন্তু গতিশীল অবস্থা এটা গতিশীল এবং আমি বাইরে থেকে দেখতেছি, মানে আমার সাপেক্ষে এই পেন্সিলটা একটা ট্রেনে করে যাচ্ছে কত বেগে? 0.6 সি বেগে। তাহলে আমি যেটা মাপবো সেটা হচ্ছে এল নট। প্রথমে যখন স্থির ছিল তখন 10, এল নট মাপছি। যখন আমার সাপেক্ষে গতিশীল তখন যেটা মাপবো সেটা হচ্ছে এল মাপবো, ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো এটা হচ্ছে সূত্র। চলো এখন আমরা অঙ্ক দেখে আসি যে অঙ্কগুলো কিভাবে হয়। তো এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের এই অঙ্কটা আমরা প্রথমে দেখব। এই অঙ্কটা কি বলে?
তো এখানে এই অঙ্কটা কোথায় আসছে? এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2024 সালে কিন্তু আসছে। তো এখানে কি বলছে যে এখানে যেটা বলছে যে একটি কাল্পনিক ট্রেনের ভর 500 টন এবং এটি 0.8 সি দ্রুতিতে একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। 0.8 সি তার মানে বেগ কত? বেগ ভি সমান কত? 0.8 সি। ঠিক আছে, তো এত বেগে এটা ই করলো। তো এটা আমরা ভালো মতো মুছে দিই এখানে। তো এটার বেগ কত? 0.8 সি দ্রুতিতে একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। তাহলে বেগ কত? বেগ আমরা যদি প্রথমে লিখি, বেগ ভি ইকুয়াল টু কত? 0.8 সি। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো 200 মিটার। এখানে অবশ্য বলেই দিছে যে চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো 200 মিটার। তার মানে এই যাত্রীর সাপেক্ষে, এই যাত্রীটা কোথায় আছে? এই যে যাত্রীটা পাশে দাঁড়ায় আছে এবং ট্রেনটা যাচ্ছে, তাহলে যাত্রীর সাপেক্ষে এই ট্রেনটা কি গতিশীল। তাহলে যার পর্যবেক্ষক কে এখানে? এই যাত্রী হচ্ছে কি পর্যবেক্ষক, তার সাপেক্ষে ট্রেনটা গতিশীল। তাহলে সে যেটা মাপলো সেটা কি হবে? সেটা হবে এল। কারণ এই যে এল হচ্ছে কি গতিশীল বা পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, তার মানে সে যেটা মাপলো সেটা হচ্ছে কি এল মাপলো। ঠিক আছে, তাহলে এল কত হবে? এল হচ্ছে 200 মিটার হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা বুঝতে পারছি। তো এখানে আমাদের ঘ নম্বর প্রশ্নটা, কারণ এই আমরা দৈর্ঘ্য সংকোচন এই রিলেটেড ঘ নম্বর প্রশ্নটা আসে, তো এই ঘ নম্বর প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। ট্রেনটির কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা। ট্রেনের ভিতরে বসে রয়েছে যে যাত্রীটা, সে কি মাপবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপবে। ট্রেনের কোনো যাত্রী কি মাপবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপবে। এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে আমরা কি দিলাম? একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো 200 মিটার। তো এখন যদি তুমি সূত্র বসাও যে এল ইকুয়াল টু এল নট গুণ √1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার, এবং এল এর মান তুমি 200 বসালে এল নটের মান বের করলা, তাহলে কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার কাটা। কারণ কি? এখানে দেখো, প্রথমে আমাদের এটা মনে করো এটা মনে করো প্ল্যাটফর্ম। এখান থেকে এখানে একটা ট্রেন যাচ্ছে, ট্রেন মনে করো এদিকে যাচ্ছে, তো এখানে প্ল্যাটফর্মের এখানে একটা মানুষ দাঁড়ায় রয়েছে। তো সে যখন এই ট্রেনটাকে মাপবে তখন সে এল মাপবে, তার সাপেক্ষে এটা গতিশীল। কিন্তু আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মের সাপেক্ষে বলে না, আমাদের বলছে ট্রেনটির কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপবে। ট্রেনের ভিতরে একটা যাত্রী আছে, ট্রেনের ভিতরে একটা যাত্রী, সে যখন প্ল্যাটফর্মটা দেখবে বা এই দিকে যখন এই মাটির দিকে তাকাবে, ট্রেন থেকে বাইরে তাকাবে, তার সাপেক্ষে এই বাহিরেটা কি গতিশীল। তো সে যেটা মাপবে, ট্রেনের ভিতরে যখন একটা মানুষ আছে সে বাহিরে দেখতেছে, তার মানে কি তার সাপেক্ষে বাহিরেটা গতিশীল। তো সে যেটা মাপবে সেটা হচ্ছে কি এল মাপবে। তো আমাদের সেই এলটাই চাইছে, সেই এলটাই হয়েছে আমাদের কি চাইছে। এখন তার সাপেক্ষে, তার সাপেক্ষে এই যে একটা মানুষ, ট্রেনের ভিতরে একটা মানুষ আছে, তাই না? তার সাপেক্ষে এই ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এল নট হবে। তার সাপেক্ষে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এল নট হবে। তো এখন আমরা সেইভাবে করে যদি বসাই তাহলে আনসার পাইয়ে দেবো। কিভাবে? এখন যদি আমরা বসাই এল ইকুয়াল টু এল নট √1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। এল নট কত? এল নট হবে হচ্ছে 200, √1 - ভি স্কোয়ার কত? 0.8, 0.8 এর উপর হোল স্কোয়ার, তারপরে সি স্কোয়ার।
এখানে এল নট কেন 200, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো হচ্ছে 200 মিটার। প্ল্যাটফর্ম থেকে বাইরে দাঁড়ানো, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোক, সে একজন যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়ায় রয়েছে একজন যাত্রী, সে চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো কত, 200 মিটার। তো এটাকে এখানে দেখে মনে হতে পারবে এটা তো চলমান, তার মানে যেটা মাপছে সেটা হচ্ছে এল। কিন্তু এখানে এই সূত্র তোমাদের প্রশ্নে কি চাইছে আর কি বের করা লাগবে সেটা আগে ভালো মতো খেয়াল করা লাগবে। প্রশ্নে কি চাইছে আর কি বের করা লাগবে সেটা যদি ভালো মতো খেয়াল করো তাহলে বুঝতে পারো কোনটা এল আর কোনটা এল নট। ট্রেনটির কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের সাপেক্ষে প্ল্যাটফর্ম, ট্রেনের সাপেক্ষে প্ল্যাটফর্ম মানে ট্রেনের ভিতরে কোনো মানুষ আছে সে প্ল্যাটফর্মটাকে দেখছে, তার মানে সে যেটা দেখবে সেটা হচ্ছে এল, গতিশীল। তার সাপেক্ষে তো প্ল্যাটফর্ম গতিশীল, যদিও প্ল্যাটফর্ম গতিশীল নাই, কিন্তু ট্রেনের ভিতরে যে আছে তার সাপেক্ষে তো প্ল্যাটফর্ম গতিশীল, তাহলে সে যেটা মাপবে সেটা হচ্ছে এল। তাহলে এই এলটা আমাদের বের করতে হচ্ছে, তাহলে আর কোনটা থেকে, আর থেকে এল নট। তাহলে দেওয়া মানটা কি হবে, দেওয়া যে মানটা সেটা কি এল নটের মান, শেষ। তাহলে এটা যদি আমরা করি 200√1 - 0.8 হোল স্কোয়ার, আর এখানে সি ছিল 0.8 সি, এখানে 0.8 সি, সি স্কোয়ার নিচে সি স্কোয়ার, তাহলে কি হবে 200√1 মাইনাস এই জায়গার সি স্কোয়ার কাটা যাবে 0.8 স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 120 মিটার। তো এখানে আমরা এল পাইলাম কত, 120, এবং এল নট বসাইছি কত, এল নট বসাইছি হচ্ছে 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কিনা, অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য পরিবর্তন হবে। এল নট হচ্ছে কি প্রথম অবস্থায় বা আদি অবস্থায় বা স্থির অবস্থায় এরকম আর কি, বা নিজের সাপেক্ষে নিজে। তখন এল নট ছিল 200, কিন্তু পরে গতিশীল অবস্থায় যখন আমরা দেখলাম তখন কত, 120। তখন কত, তখন হচ্ছে 120। তাহলে এখানে দৈর্ঘ্যের কত পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে এল নট মাইনাস এল ইকুয়াল টু 80 মিটার। তো এই 80 মিটার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা এভাবে করব। তো পরের অঙ্কটা চলো আমরা দেখি। পরের অঙ্কটা রাজশাহী বোর্ড, পরের অঙ্কটা রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তো এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা কি বলছে। তো এই অঙ্কটা বলছে একজন নভোচারী রকেটে করে 0.1 সি বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দিল। ওয়াই অক্ষ কোনটা, এই দিক বরাবর ওয়াই অক্ষ, এই দিক বরাবর কি ওয়াই অক্ষ, রওনা দিল। চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশ করা হলো। আয়তাকার কাগজ, আয়তাকার কাগজ, আয়তাকার কাগজ, এদিকে হচ্ছে √3, মানে এই আয়তাকার কাগজের এই প্রস্থ √3 আর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আমাদের বলছে পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরোটির ক্ষেত্রফল কত মনে হবে। পৃথিবী থেকে একজন এই কাগজের টুকরাকে দেখবে। এই কাগজের টুকরোটা কোথায় আছে, রকেটে আছে। সেই রকেটটা কত বেগে গতিশীল, এত বেগে, তার মানে এই কাগজের টুকরোটাও কি গতিশীল। আর পৃথিবী থেকে যখন একটা মানুষ দেখবে কাগজের টুকরোটাকে, এই পৃথিবীর মানুষের সাপেক্ষে এই কাগজের টুকরোটা গতিশীল, তাহলে সে যেটা মাপবে সেটা হচ্ছে এল মাপবে। দৈর্ঘ্যের ক্ষেত্রে কি এল মাপবে, এল হচ্ছে কি পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, এল মাপবে, ঠিক আছে। তো আমাদের চাইছে কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের জন্য আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তো এখানে দৈর্ঘ্য কত 1 আর প্রস্থ কত √3, তাহলে 1 গুণ √3 যদি আমরা দিই তাহলে কি ক্ষেত্রফল পাবো, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো না। কারণ কি এই বস্তুটা এই ওয়াই অক্ষ বরাবর, মানে এই 1 মিটার যেই দিক ওয়াই অক্ষ বরাবর গতিশীল, গতিশীল হইলে আমরা জানি দৈর্ঘ্য সংকোচন হয়। গতিশীল হইলে কি দৈর্ঘ্য সংকোচন হয়, আলোর বেগের কাছাকাছি বেগ বা অনেক বেগে গতিশীল হলে দৈর্ঘ্য সংকোচন হয়। তার মানে এই এলটা, এই ওয়ানটা ওয়ান থাকবে না, এই ওয়ানটা পরিবর্তন হয়ে যাবে, এই ওয়ানটা পরিবর্তন হয়ে কোনো একটা কিছু হবে, কত হবে সেটা আমরা জানি না। তো আমাদের দৈর্ঘ্য সংকোচনটা মাপতে হবে। সে যে এই বরাবর রওনা দিল, এই বরাবর দৈর্ঘ্য ছিল 1 মিটার, কিন্তু
গতিশীল হওয়ার ফলে এই ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে, কতটুকু চেঞ্জ হচ্ছে সেইটা, পরবর্তী এলটা কত সেটা বের করতে পারলে সেই এলটা আমরা এখানে বসাই দিলেই আমরা পেয়ে যাব, তাই না? তো আমরা কি জানি, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² বাই c²। এই বাইরে থাকা বা পৃথিবীতে থাকা একটা মানুষ যখন রকেটকে দেখতেছে, সে যেটা মাপতেছে সেটা হচ্ছে এল। তো এই এলটা আমাদের বের করতে হবে। এলটা হচ্ছে কি গতিশীল অবস্থায় এল। তো নর্মাল অবস্থায় কত এল নট কত? নর্মাল অবস্থায় দেখো এল নট হচ্ছে কি স্থির অবস্থায় বা তার সাপেক্ষে স্থির, তখন নর্মাল অবস্থায় এল নট হচ্ছে 1। তাহলে এল নটের মান কত হবে? 1 গুণ রুট ওভার 1 - v²। ভি কত? 0.1c, 0.1c হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কত? c²। এল ইকুয়াল টু 1 গুণ রুট ওভার 1 মানে এখানে দেখো c² উপরে, নিচে c² কাটা গেলে নিচে থাকে কত? 0.1 হোল স্কোয়ার। 1 গুণ রুট ওভার 1 - 0.1 হোল স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে এই এল নটের মান যেটা, এল এর মান যেটা আসবে সেটা হচ্ছে 0.995 মিটার। তার মানে কি, নর্মাল অবস্থায় এই যে এল কত ছিল? 1 মিটার ছিল, তাই না? কিন্তু গতিশীল অবস্থায় এই দিক বরাবর, যেই দিক বরাবর গতিশীল সেই দিক বরাবরই দৈর্ঘ্য সংকোচন হবে, অন্য দিক বরাবর কিন্তু দৈর্ঘ্য সংকোচন হবে না। তো 1 মিটার, তো 1 মিটার এই নর্মাল অবস্থায় 1 মিটার ছিল, এই দিক বরাবর গতিশীল হওয়ার পরে সেই 1 মিটারটা দৈর্ঘ্য সংকুচিত হয়ে 0.995 মিটার হয়ে গেল। তো এখন গতিশীল অবস্থায় আমাদের ক্ষেত্রফল চাইছে, তাই না? গতিশীল অবস্থায় ক্ষেত্রফল বলতে এই রকেটটা যখন গতিশীল তখন এই বাইরে থেকে একটা মানুষ দেখছে, তখন ক্ষেত্রফল কত? তাহলে এখন ক্ষেত্রফল হবে হচ্ছে 0.995 গুণ √3, কারণ তখন দৈর্ঘ্য সংকোচন হয়ে দৈর্ঘ্য হয়ে গেছে এইটা, আর ক্ষেত্রফল যেটা ছিল সেটাই। কারণ ক্ষেত্রফল হচ্ছে এই বরাবর, কিন্তু মানুষটা রওনা দিছে এই ওয়াই অক্ষ বরাবর, তো যেই অক্ষ বরাবর রওনা দেবে সেই অক্ষ বরাবরই শুধুমাত্র চেঞ্জ হবে। তো এইটা যদি আমরা করি তাহলে ক্ষেত্রফল হবে 1.723 মিটার কিউব। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তো দৈর্ঘ্য সংকোচন এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে এইচএসসিতে প্রশ্ন আসেই। তো তোমরা এই টপিকটা ভালো মতো পড়বা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। তো তোমরা সবাই ভালো থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।